একটু আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গ্রেপ্তার হয়েছেন। এবার তার ফাঁসি হবে নিশ্চিত, জানালেন ডক্টর ইউনূস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। জুলাই আগস্ট আন্দোলনে আমার মনে হয় যে সেনাবাহিনী সরাসরি এর সাথে জড়িত, অথবা গণভবনে যাওয়ার যে রোডম্যাপ তারাই হয়তো তৈরি করে দিয়েছে। আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটেছে, যে র সর্বত্র ঢুকে গেছে। আপনারা আমাদেরকে তাল গাছ দেখাবেন আর ওই তাল গাছ আমরা নারিকেল মনে করে খাবো, ওই দিন এখন আর নাই বাংলাদেশে। সেনাবাহিনীগুলো তারা গণহত্যার অ্যাক্টিভ ফোর্স ছিল বাংলাদেশে গত 16 বছর। আমি নিজে সেনাপ্রধানকে চাপ দিয়েছি, যারা আলামত ধ্বংসের চেষ্টা করেছে, তারা অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছে, বের করে তাদেরকে বিচার আওয়াজ আনতে হবে। শুনেন ওয়াকার সাহেব, আমাদের এই সন্তানদের জীবন ধ্বংস করেছে আপনার বাহিনীর অফিসাররা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ফেঁসে গেছেন, তার সকল চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। দর্শক, এখনও তিনি শেখ হাসিনার সঙ্গে এই দেশটাকে ধ্বংস করার জন্য, ডক্টর ইউনূসকে পতন করার জন্য অনবরত কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তার সকল প্রমাণ বেরিয়ে এসেছে। সম্মানিত দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে কোনো সময় গ্রেপ্তার হবেন, এমনই ঘটনা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জুলাই আগস্ট আন্দোলনে আমার মনে হয় যে সেনাবাহিনী সরাসরি এর সাথে জড়িত, অথবা গণভবনে যাওয়ার যে রোডম্যাপ তারাই হয়তো তৈরি করে দিয়েছে। জুলাই আগস্টে আন্দোলন চলা অবস্থায় যখন আপনার শেষ দিবসে যখন আপনার কারফিউ জারি করা হয় গোটা বাংলাদেশে, তখনও কিন্তু আপনার সহিংসতা চলতে থাকে। আর বিশেষ করে যে কায়দায় গোটা বাংলাদেশে থানাগুলোতে আপনার আক্রমণ করা হয়েছে, এই পরিস্থিতি কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে এদেশের জনগণ কখনো দেখেনি। তাদের প্রধান লক্ষ্য ছিল আপনার বাংলাদেশের প্রত্যেকটি থানাগুলোতে যদি এই থানাগুলো যদি পুড়িয়ে দেওয়া যায়, অথবা পুলিশ যদি বেরোতে না পারে, তাহলে কিন্তু আন্দোলন সফল হয়ে যাবে। এটাই কিন্তু তাদের একটা মাস্টার মাইন্ডের অন্তর্ভুক্ত ছিল। আর সেনাবাহিনী, আমি এই জন্যই বলতেছি যে তারা এই কোর সাথে জড়িত, বা এটি আমার ব্যক্তিগত মতামত। এটি হয়তো তদন্ত সাপেক্ষে একটা সময় দেখবেন যে এটি বের হয়ে আসবে, যে সেনাবাহিনী আপনার গণভবনে যাওয়ার জন্য তারা রোডম্যাপ তৈরি করে দেয়। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি বাহিনীর নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই সেনাবাহিনীর উপরে এদেশের জনগণের আপনার যে বিশ্বাস, যে ভালোবাসা, সেটি কিন্তু ইতিমধ্যে তারা হারিয়ে ফেলেছে, বা জনগণ তাদেরকে যেভাবে শ্রদ্ধা করতো বা এক্সপেক্ট করতো, সেটি কিন্তু জনগণের মধ্যে এখন আর নেই। কারণ সেই সেনাবাহিনী, যে গর্বের সেনাবাহিনী আমরা বলতাম, তারা এখন গ্রামের যে চৌকিদার, তাদের সমপরিমাণে তাদেরকে নিয়ে দাঁড় করিয়েছে এই ইউনূস সরকার। যদি এই আপনার কারফিউ যদি আপনার শিথিল না হতো, বা কারফিউ যদি শিথিল হওয়ার কারণেই আমি মনে করি যে এই আন্দোলনটি সফল হয়ে যায়। আর এই কারফিউ শিথিল করার পিছনে সেনাবাহিনী সরাসরি জড়িত বলে আমি মনে করি। কারণ গোটা বাংলাদেশের মানুষ আপনারা জানে যে সেনাবাহিনী যখন বা রাষ্ট্র যখন কারফিউ জারি করে, তখন কিন্তু গোটা রাষ্ট্র একদম থমথমে পরিস্থিতি বিরাজ করে, কেউ বেরোতে পারে না। কিন্তু সেই কারফিউ ভেঙে তারা কীভাবে ঢাকায় গিয়ে লক্ষ লক্ষ মানুষ নিয়ে গণভবনমুখী তারা হলো। তার মানে এখানে বলা হচ্ছে যে পুলিশ বাহিনী জানেও না 5 তারিখ সকালে যে শেখ হাসিনার পতন হয়ে যাচ্ছে, কিন্তু সেনাবাহিনী ঠিকই জানে এই বিষয়টা। এটা কিন্তু এখন তুলে ধরতেছে অনেকে বক্তব্যের মাধ্যমে। কিন্তু আমার যেন কেন মনে হলো যে 5 তারিখের যে ঘটনা, যে পুলিশ বাহিনী ভেবেই নিয়েছিল যে শেখ হাসিনা সরকারের পতন হবে না, বা সরকারকে তারা বেকায়দায় ফেলতে পারবে না। কিন্তু 1টার পরে বা 12টার পরে যখন তারা আপনার গণভবনমুখী যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, তখন কেন সেনাবাহিনী তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি? হয়তো অনেকে বলবেন যে এখানে তো লক্ষ লক্ষ মানুষ ছিল। আমি যদি আপনাকে বলি যে এই আন্দোলনে এদেশের সর্বোচ্চ 2 কোটি মানুষ অংশগ্রহণ করছে, এই 20 কোটি জনগণের মধ্যে যদি 2 কোটি জনগণ আপনার এই আন্দোলনে অংশগ্রহণ করে থাকে, তাহলে তো আরও প্রায় 18 কোটি জনগণ এদেশে রয়েছে। তারা কি বলেছে যে শেখ হাসিনা সরকারের পতন আমরা চাই? তারা তো এই কথা বলেনি। আপনারা যদি এটা ভেবে থাকেন যে আপনাদের যে হিসাব, এদেশের জনগণ হিসাব ইতিমধ্যে মিলিয়ে নিয়েছে, 2 কোটি জনগণকে দিয়ে যদি আপনি বাকি 18 কোটি জনগণের সাথে যদি তুলনা করেন, তাহলে কি হবে? মেজরিটি সংখ্যা যদি আপনি দিক বিবেচনা করেন, যে দেশের প্রায় 4 কোটি মানুষ যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যায়, বাকি আপনার 12 কোটি মানুষও যদি না যায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেই 12 কোটির মধ্যে শেখ হাসিনার লোক রয়েছে, বা শেখ হাসিনাকে তারা সমর্থন করে। আমি কি বলতে পারি না যে সেনাবাহিনী গণভবনে যাওয়ার জন্য তারা রোডম্যাপ তৈরি করে দিয়েছে তাদেরকে? আজকের এই বাংলাদেশ দেখে তো আমার তো এমনটাই মনে হচ্ছে যে এই ষড়যন্ত্রের সাথে সেনাপ্রধান সহ তারা জড়িত। এটা আমার ব্যক্তিগত মতামত। হয়তো আমার এই কথা বলার জন্য আপনারা আমাকে ধরে নিয়ে যেতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আজকের এই বাংলাদেশের পরিস্থিতি দেখে আমি এই কথাটি বলতে বাধ্য হচ্ছি যে 5 তারিখের গণভবনে যাওয়ার যে রোডম্যাপ ইতিমধ্যে সেনাবাহিনী আগে তৈরি করে দিয়েছে তাদেরকে, যে তোমরা এইভাবে তোমরা গণভবনমুখী হবে। তার মানে এই আন্দোলনের যে মাস্টার মাইন্ড আপনার ইউনূসকে বলা হতো, এর সাথে সেনা প্রধানও আমার মনে হয় জড়িত। উনি তো জনগণের কাছে ফল্ট হয়ে গেছে ইতিমধ্যে। উনি বলেছে জনগণের নিরাপত্তা দিবে, ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করেছে, শেখ হাসিনা পদত্যাগ করেনি। তার মানে তার সকল কথার মধ্যে কিন্তু ফল্ট হয়েছে। আপনি একটা সময় দেখবেন, অল্প কয়েক মাসের ভিতরে দেখবেন যে এই আন্দোলনটি আপনার বিকৃত হয়ে যাবে। এই আন্দোলনটি সফল আর হচ্ছে না। যে বিজয় আপনারা বলতেছেন, এই বিজয় কিন্তু থাকবে না। ষড়যন্ত্র কখনো চিরস্থায়ী হয় না। এটি দ্রুত সময় তার খোলস বের করে চলে আসে জনসম্মুখে। ঘটনা কি ঘটেছিল বাংলাদেশে, এটি দ্রুত সময় মানুষ আরও জানতে পারবে। দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনি বলেন যে সেনাবাহিনী এখনও আমাদের জনগণের, আমি বলবো আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। সেনাবাহিনী এই দেশের জনগণের না, কারণ তারা একটি কলেজ নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাদের সামনেই মানুষকে মারতেছে, তারা ফিরাইতেও পারতেছে না। কি অবস্থা? তারা যদি আবার শান্তিরক্ষা মিশনে তাদেরকে নিবে, আপনার মনে হয় যে দেশের সেনাবাহিনী দেশের জনগণকে কন্ট্রোল করতে পারতেছে না, তারা কীভাবে যাবে আপনার শান্তিরক্ষা মিশনে? আমি মনে করি যে এই যে আপনার বাংলাদেশে একটি ষড়যন্ত্র ইতিমধ্যে হয়েছে, এর সাথে আপনার সেনাপ্রধান জড়িত রয়েছে। আর না হলে এই পরিস্থিতি হচ্ছে, বড় বড় আন্দোলন বাংলাদেশে হয়েছে, এগুলো তারা পরিস্থিতি মোকাবেলা করেছে শুধু পুলিশ দিয়ে।
কিন্তু এটি অনেক বছর ধরে সাজানো একটি ছিল, প্ল্যান ছিল, যেটি আপনার গোটা বাংলাদেশের মানুষকে আতঙ্কিত করে ফেলে, এবং কি শেখ হাসিনাও সেটি বুঝতে পেরেছিল। এই জন্য শেখ হাসিনা আপনার পদত্যাগ না করে উনি ভারতে চলে যায়, যাতে করে এই যে আন্দোলন এটি রহস্য উদ্ঘাটন করতে পারে। ইতিমধ্যে কিন্তু এই আন্দোলনের রহস্য উদ্ঘাটন হচ্ছে বলে আমি মনে করি। দেশের জনগণ এগুলো আস্তে আস্তে বুঝতে পারতেছে। আর কিছুদিন পরে দেখবেন আস্তে আস্তে সবকিছু, ওই যে ছাত্রদেরকে দিয়ে নতুন দল করা যায় না, সকল প্ল্যান দেখবেন ইতিমধ্যে আপনার অল্প কিছুদিনের ভিতরে বের হয়ে যাবে কিভাবে কি হয়েছিল এই দেশে। একবারে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারির কোমর ভেঙে দেওয়া হয়েছে, এবং যে কারণে পরবর্তী 15 বছর বাংলাদেশ মিলিটারির সাহস হয় নাই। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই। শুধু প্রতিবাদ করে নাই না, বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে। আজকে আপনারা ডিজিএফআই এর কথা বলছেন, বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন, তারা তো পার্ট অফ দ্য কনস্পিরেসি ছিল। মানে ইন্ডিয়ান যে হেজেমনি, এটাকে এস্টাবলিশ করবার জন্য ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে। এবং আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটেছে। এটা তো পাবলিক নলেজ, সত্য মিথ্যা আমরা জানি না, আপনারা ভালো জানেন। আমরা সিভিলিয়ানরা শুনেছি যে সর্বত্র ঢুকে গেছে, সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে এমনও শুনেছি, এই গুজব বাজারে আছে যে ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি চালায় এবং রয়ের লোক সেখানে থাকে। এটা তো সবাই, মানে ইটস ওপেন সিক্রেট। এটা যে মিথ্যা এটাও তো আপনারা বলেন নাই পরিষ্কার করে, যে এটা সত্য না, এরকম কথাও তো আমরা শুনি নাই সেনাবাহিনীর কাছ থেকে। জেনারেল সরওয়ার্দী, আপনাদেরই তো জেনারেল সরওয়ার্দী 9 ডিভিশনের চিফ ছিলেন, তিনি তো কনক সরওয়ারের সাথে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে। দিল্লি যাকে মানে গ্রিন সিগন্যাল দেবে না, সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে। তো এগুলো শোনার পরে কি মনে হয় যে এই সেনাবাহিনী দিয়ে তাহলে কি হবে? এই সেনাবাহিনীর কাজটা কি তাহলে? রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করাই তো কাজ সেনাবাহিনী, নাকি আর কোনো কাজ আছে? রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তাহলে যে রিফর্মস এর কথা আপনারা বলছেন আজকে, প্রধানত আপনারা এটাকে একটু ন্যারো করে ফেলেছেন। যে রিফর্মস গুলো বলছেন আপনারা সবই ব্যক্তিগত, মানে বেশি আলোচনা হয়েছে ব্যক্তিগত সমস্যা নিয়ে, যে কোর্ট মার্শাল করেছে, পিএনজি করেছে, অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, তাদের জন্য একটা কমিশন দরকার। আমি বলি না, আরো বৃহৎ কমিশন দরকার, একটা বড় কমিশন। সেই কমিশনের কাজ হবে ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন তৈরি করা। ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন বা যে নামে বলেন এটাকে, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কিংবা ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, এটা তো আগে আমাকে তৈরি করতে হবে। তারপরে না আপনি আর্মি সাজাবেন, কিভাবে সাজাবেন, কেমন করে করবেন, আর্মির আইন কি হবে, সেখানে কনস্টিটিউশনের 45 ধারা থাকবে কি থাকবে না। দিস উইল বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ ইউর ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন। আমাদের ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিনটা কি, এই প্রশ্ন তো আমাদের আগে করতে হবে। কাজে আমি মনে করি আপনাদের প্রস্তাব অতি চমৎকার, কিন্তু প্রস্তাবটা ন্যারো। প্রস্তাব হ্যাজ টু বি মোর ওয়াইডার, অনেক ডিপার প্রস্তাব হওয়া উচিত। যে আসলে এমন একটা রিফর্মস কমিটি আমরা করি যারা আমাদের ন্যাশনাল সিকিউরিটি। শুনেন ওয়াকার সাহেব, আপনার সাথে আমার দেখা হওয়া সম্ভব না, তাই এই লেখাগুলো লিখছি। আশা করছি কোন সুহৃদয় ব্যক্তি লেখাগুলো আপনাকে পৌঁছে দিবে। আয়নাঘরের ঘটনা নিশ্চয়ই আপনি জানেন। ধরে নিলাম 5 আগস্টের আগে আপনি এটি জানতেন না। আচ্ছা, আসলে কি ওয়াকার সাহেব এই আয়নাঘরের ঘটনা জানতেন না? আপনি দেখেছেন আয়নাঘরের জুলুমের মাত্রা কোন পর্যায়ে পৌঁছেছিল। এখন আপনি জানেন যে মিলিটারি অফিসাররা জানোয়ারের চেয়ে নিচে নেমে নিরীহ মানুষের উপর কোন ধরনের বর্বর অত্যাচার করেছিল। মিলিটারি অফিসাররা কোন ধরনের বর্বর অত্যাচার করেছিল এখন তো জেনেছেন। আপনার বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল, সে এখনো চাকরি করছে। আমি বুঝি যে আপনার উপর অসহনীয় চাপ আছে। নিজের ফোর্সকে রক্ষা করবেন না ন্যায়ের পক্ষে থাকবেন, এই দোটানায় আপনার জীবন বিপন্ন। আমি অনুরোধ করব আপনি ন্যায়ের পক্ষে যান। এই ফাঁকে একটি কথা বলি, মানুষ যখন সিদ্ধান্তহীনতায় ভোগে তখন নিজেকে নিজে একটি প্রশ্ন করাই যথেষ্ট, যে কোনটি ন্যায় আর কোনটি অন্যায়। এটা বুঝে মানুষের উচিত ন্যায়ের পক্ষে যাওয়া। কারণ কি, অন্যায়ের পক্ষে গিয়ে লাভ নেই। অন্যায়ের পক্ষে গিয়ে আপনি কি খুব বেশি বাঁচতে পারবেন? নো। আপনি কবরস্থানে যান, দেখবেন হাজার হাজার মানুষের লাশ আছে। কেউ আগে মরেছে, কেউ পরে মরেছে, কিন্তু তারা সবাই কিন্তু বাঁচতে চেয়েছে। কেউ কি বাঁচতে পেরেছে? পারেনি। একটু আগে হোক একটু পরে হোক, তাদের সবাইকে যেতে হয়েছে। এটাই হলো শেষ কথা। অনুরোধ করব আপনি মিলিটারি চিফ না, তুলির মতো করে চিন্তা করবেন, আর্মি অফিসারের মতো করে চিন্তা করবেন না। আপনার হাতে বন্দুক আছে, পিস্তল আছে, এইভাবে চিন্তা করবেন না। আপনি একজন শিল্পী, আপনি তুলির মতো করে চিন্তা করবেন, আরমানের মেয়ে হিসেবে চিন্তা করবেন।
ইলিয়াস আলীর সন্তানের মতো করে চিন্তা করবেন। ইয়াস, আপনি আমার মতো একজন বাবা হিসেবে চিন্তা করবেন। আমাদের এই সন্তানদের জীবন ধ্বংস করেছে আপনার বাহিনীর অফিসাররা। শুধু বিচারই তাদের জন্য অবশিষ্ট আছে। আরমানকে 9 বছর আয়নাঘরে রেখেছে। বুঝতে পারেন, তার জীবনের 4 ভাগের 1 ভাগ খেয়ে দিয়েছে, যেই সময়টা তার জীবনের সবচাইতে উর্বর, অর্থাৎ 30 থেকে 40, সবচাইতে উর্বর, আনন্দের, ফ্যামিলিয়ার। ইলিয়াস আলীর মেয়ের কথা ভাবেন, কত ভয়ঙ্কর। একটা শিশু প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে তার বাবার খোঁজ নেওয়ার জন্য। প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, চেষ্টা করছি, অথচ সে জানে ইলিয়াস আলীকে সে হত্যা করেছে। এই কথাটাই বলেছে, আপনি আমার মতো একজন বাবা হিসেবে চিন্তা করেন। ওয়াকারকে এই ফাহাম আব্দুল সালাম বলেছেন। আর আমাদের মেয়ে কি চায়? বাবা ছাড়া তার এতগুলো সময় পেরিয়ে গিয়েছে। আমার আজমির কি চায়? তার ওয়াইফ মৃত ভেবে অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে, সেটা ইসলামের নিয়ম। দেখেন, জীবনটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে এই ভয়ানক কসাই অফিসাররা। এরা আমাদের বেতন দিত, আপনি বুঝতে পারেন? আমরা 1 টাকা 2 টাকা 5 টাকা করে ট্যাক্স দিতাম, প্রবাসীরা টাকা পাঠাতো 5,000 10,000 20,000, সেই টাকা দিয়ে এদের বেতন হতো। কি নির্লজ্জ না এরা, কি পাষাণ পশু না? এটা কি সব সেনাবাহিনীর সদস্যরা এরকম পশু? না, ওয়াকার সেটা প্রমাণ করবে। সব সেনা সদস্যরা পশু না, হাতে গোনা মাত্র কয়েকজন। আচ্ছা, বাংলাদেশের একজন সাধারণ পিতা হিসেবে আপনার কাছে আমার অনুরোধ, প্রসিকিউশন টিমকে আপনি সব ধরনের সহযোগিতা করবেন। সাহায্য চাওয়ার আগেই ব্ল্যাঙ্ক চেক দেবেন। সৈনিক থেকে জেনারেল যেই দোষী হোক, আপনি তাদের আইনের আওতায় আনুন। প্রসিকিউশন টিম তাদের জীবন বাজি রেখে ন্যায়ের জন্য লড়ছে। আসলেই এরকম প্রসিকিউশন টিম বাংলাদেশে আর কখনোই হয়নি। এই যে তাজুল ইসলামের নেতৃত্বে যে টিম হয়েছে, অসাধারণ একটি টিম হয়েছে, অসাধারণ কাজ করছে এখন পর্যন্ত তারা, অসাধারণ। জাস্ট এটা যদি আওয়ামী লীগ আমলে এরকম 10 ভাগের 1 ভাগ কেউ করতো, প্রথম আলো পুরো পত্রিকা জুড়ে এটা প্রশংসা করত। আচ্ছা, এই পৃথিবীতে মুসলমান যখন বিচার করে তখন সে স্বয়ং খোদার প্রতিনিধিত্ব করে। এই গুরুদায়িত্ব অনুধাবন করুন। এমন যেন না হয় যে আপনি আপনার ফোর্সকে বাঁচাতে গিয়ে স্বয়ং খোদার দায়িত্ব খারিজ করে দিলেন। আপনি আপনার ফোর্সের কয়েকজন লোক, 60 70 100 জন লোককে বাঁচাতে গিয়ে আল্লাহ তাআলার দেয়া দায়িত্বকে আপনি খারিজ করে দিবেন। আপনি পুরো বেঈমান হয়ে যাবেন। এই দেশের আলো বাতাস মানুষ, এই দেশের মানুষের কষ্টে শ্রমে ঘামের টাকা, আপনার ফ্যামিলি গাড়িতে চলে, হেলিকপ্টারে চলে, আপনার ঝকঝকে পোশাক, আপনার স্ত্রীর তকতকে শাড়ি গহনা, এই দেশের মানুষের টাকা। বাংলাদেশের এই দুর্যোগকালে আপনি ন্যায়ের পক্ষ নেবেন, আমি এই আশা করি। সেনাপ্রধানের সাথে আমি অন্তত 2 বার সামনাসামনি অফিসে বলেছি আমি, যে যারা গত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বরখাস্ত হয়েছে বা চাকরিচ্যুত হয়েছে, যারা তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ পর্যন্ত, এবং এই ব্রিগেডিয়ার হাসান নাসিরকে জিজ্ঞাসা করে দেখেন। আমি নিজে সেনাপ্রধানকে চাপ দিয়েছি ওনার সাথে দেখা করো, উনি জাস্টিস ফর কমপ্লিট গ্রুপকে উনি লিড করছেন। আমি হাসপাতালে তখনও, আমি উনি আমার অফিসে হাসপাতাল দেখতে গেছেন, ওখানে চাপ দিয়েছি অফিসে। এবং একদিন আমার সামনে বসে 3 সেপ্টেম্বর 2024 তারিখ বলে দিলাম আপনাকে, আমার বলেছি উনি সাথে সাথে সেনাপ্রধান ওনার পিএস এসটাকে ডেকে বলেছে যে হাসান নাসির আগে কয়েক ঘন্টা ইন্টারভিউ করো। আমি ওখান থেকে বের হয়ে আমার ফ্যামিলিকে জানাইনি যে আমি সেনাপ্রধানের অফিসে বেরোছি। আমি আগে ব্রিগেডিয়ার হাসান নাসিরকে ফোন করেছি, স্যার আমি মাত্র বলে এসেছি, আপনাকে দিয়ে মধ্যে ডাকবে হয়তো। আবার 3-4 দিন পরে আমি ফোন করে জিজ্ঞেস, আপনাকে ডেকেছিল? না ডাকেনি। স্যার আমি কি তাহলে আবার বলবো? না, তুমি 2 বার বলেছো, আর বলার দরকার নেই। আমি বেরোয় এসে আমি ওই দিনই সাথে সাথে প্রসিকিউটরের সাথে গুমরাহের কথা বলেছি, আমি ফেসবুকে দিয়েছি, আমি প্রেস স্টেটমেন্ট দিয়েছি যে ওই যারা আলামত ধ্বংসের চেষ্টা করেছে, তারা অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছে, বের করে তাদেরকে বিচার আনতে হবে। আমাকে পয়সা দিয়ে কিনে নেবে, আমাকে পেনশন দিয়ে কিনে নেবে, এর যদি খুব মনে করে থাকে এটা তার মানসিক সমস্যা। বাংলাদেশ সেনাবাহিনী আমাকে চেনে, এদেশের মানুষ আমাকে চেনে। আমি কোনোদিন অন্যায়ের কাছে নথি স্বীকার করিনি। ক্যাডেট লাইফে আমি একাডেমিতে ফাইট করেছি, অন্যায়ের নথি স্বীকার, চাকরি বহুত ভুগেছি। আমি এক বাবার পরিচয় কারণে ভুগেছি, আর কোনোদিন অন্যায়ের কাছে নথি স্বীকার করিনি, অন্যায় কাজে আনুগত্য করিনি। তো আমাকে পয়সা দিয়ে কিনে নেবে? আমি আপনাকে উদাহরণ দিই, ছোট উদাহরণ, আমি জানি না বলা ঠিক হচ্ছে কিনা। সেনাপ্রধান আমাকে বলেছে 4 বার, স্যার আপনার যে আমার যে ডিএচএস পদ ছিল 2014 সালে আমি কনস্ট্রাকশন শুরু করেছিলাম, যেদিন শুরু করেছিলাম 2 দিন পর চুরিটা বন্ধ করে দিয়েছে। তারপর মুক্তির পরে এটা আবার প্রসেস করে নির্মাণ শুরু হয়েছে। সেনাপ্রধান আমাকে 4 বার হাসপাতালে বলেছে, ওনার অফিসে বলেছে, আমার টেলিফোন করে বলেছে স্যার আমি আপনার বিল্ডিংটা আর্মিতে কনস্ট্রাকশন করে দিই, আপনি চুক্তি বাতিল করে দেন। তার মানে আমি বিল্ডিং বিনা পয়সায় কনস্ট্রাক্টেড বিল্ডিং পাবো, এবং ওই ডেভেলপারকে যে আমার 50% দিচ্ছি ওটা আমার থেকে যাবে। তাহলে আমার অনেক লাভ না? এটা 9-10 কোটি টাকার লাভ। আমি তাকে বলেছি আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয়ে
আমার দুনিয়ার এই 10 কোটি টাকা লাভের জন্য আমি চুক্তি করবো না, চুক্তি ভাঙবো না। চুক্তি ভাঙা মোমেনের লক্ষণ নয়। এবং সেনাবাহিনী আমাকে তাদের পয়সা দিয়ে একটা ওয়েলফেয়ার ফান্ড আছে সেনাপ্রধানের, দিতে পারে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চাঞ্চল্যকর তথ্য আপনারা এই ভিডিওতে প্রতিবেদনে শুনতে পারলেন। দর্শক মন্ডলী, সেনাপ্রধান কঠিনভাবে ফেসে যাচ্ছেন। তার এই ফাঁসাত্তানে তিনি আর উদ্ধার হতে পারবেন না, কারণ তার সমস্ত চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে সবার সামনে উঠে এসেছে। যাই দর্শক, আপনারা প্রতিবেদন দেখতে পারলেন। তো এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।